Okay, so today we are going to start chapter 8, and name of the chapter is uh, Risk and Rates of Return. So in this chapter, basically we'll focus on definition of risk, then types of risk, then definition of return, types of return, and how to calculate risk and return. And there is also a mathematical part also, how to calculate the risk and return. So today we'll focus only the theoretical part, and that is the risk. What does risk mean, and what are different categories of risk? And return, what does it mean, and its types. ওকে, তো জি আজকে স্যার। আমরা থিওরির মধ্যেই থাকবো, কালকের এরপরের ক্লাসে ক্যালকুলেশনগুলি দেখব। তো ফার্স্ট অফ অল উই ওয়ান্ট টু স্টার্ট উইথ দ্য রিস্ক। Risk is the uncertainty concerning the occurrence of loss. So wherever we are going, so in our life everywhere there is risk. That means there is uncertainty. What will be in future, it is not certain. So if you go to study business, there is risk. If you go outside for traveling, there is risk. So if you go for making anything, there is risk. Even you are going to sit for the exam, there is risk whether result will be good or bad. That means everywhere in every action there is some uncertainty, and this uncertainty means what we are expecting and practically the actual may deviate. That means our expectation and what will be practically, there is deviation. So this deviation is the risk. For example, আমরা চাচ্ছি আর যা পাচ্ছি এর মধ্যে যে গ্যাপ সেটাকে বলছি রিস্ক। তো মানুষ যা চায় তা কি সবসময় পায়? না, এক্সাক্ট জি সেটাই না কি স্যার। পায়? না, কেউ হয়তো বলবে হ্যাঁ আমি যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু এটা 100% হয় না। there is something deviation. তুমি হয়তো চাচ্ছ কত, মনে করো সিজিপিএ 4, হয়তো পেলে লাইটটা চালু করো তোমার। হয়তো পেয়েছো 3.98, তাহলে এই যে একটু কম পেয়েছো এটাই হলো ডেভিয়েশন, তাই না? তুমি হ্যাঁ, চাচ্ছ এখনই বিয়ে শাদী করতে, কিন্তু এখন তো আর পারছো না, এটা হলো ডেভিয়েশন। সো দেয়ার ইজ রিস্ক। তাহলে চাওয়া এবং পাওয়া এই দুয়ের মধ্যে যে গ্যাপ, সেটাকে কি বলে? risk। ডেভিয়েশন। আর এই ডেভিয়েশনটাই হলো বিজনেসের টাইম রিস্ক। এখন প্রশ্ন হলো ডেভিয়েশন কিন্তু পজিটিভ মানে গুড, নেগেটিভ বা ব্যাড দুরকমই হতে পারে। তার মানে তুমি চাচ্ছ পেয়ে গেছো একটু বেশি, হয় না এরকম? এটাও তো রিস্ক স্যার। জি, এটাও রিস্ক, এটাও কিন্তু ডেভিয়েশন মে বি গুড আর ব্যাড, সেটাই বললাম। তুমি যা চাচ্ছ পেয়ে গেছো একটু বেশি, এটাও ডেভিয়েশন। আবার তুমি যা চাচ্ছ পেয়েছো একটু কম, এটাও ডেভিয়েশন। এই ডেভিয়েশন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু সামটাইমস পজিটিভ ডেভিয়েশন ইজ বেটার, নেগেটিভ ডেভিয়েশন ইজ ব্যাড। তো এই দুই ধরনের ডেভিয়েশন কি আমরা রিস্কের মধ্যে বলছি। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তাহলে কিভাবে আমরা ডিফাইন করব? আমরা ডিফাইন করব আমরা যা চাচ্ছি তা না পাওয়ার যে চান্স আছে সেটাই কি রিস্ক বলে। আর সহজ সুন্দর করে বললে কি বলবো? দ্য চান্স দ্যাট অ্যান আউটকাম আদার দ্যান দ্য এক্সপেক্টেড অন উইল অকার। এক্সপেক্টেড অন মানে যা চাচ্ছি, দ্য চান্স দ্যাট অ্যান আউটকাম other than the expected ons will occur, that is called risk. কথা বুঝছো? যা স্যার, দ্য চাচ্ছি চান্স দ্যাট আউটকাম other than the expected on, আদার দ্যান দ্য এক্সপেকটেশন। expected on মানে যেটা আমরা চাচ্ছি সেটাই হলো রিস্ক। তাহলে কিভাবে ডিফাইন করলাম? বই যাদের আছে 307 পৃষ্ঠায় আছে, দেখ রিস্কের ডেফিনিশন সুন্দর করে লেখা আছে।
the chance that an outcome other than the expected on will occur. এটাকেই রিস্ক বলি। তাহলে আমরা যা চাচ্ছি সেটা না পাওয়ার যে পসিবিলিটি, যে চান্স, সেটাকেই আমরা রিস্ক বলতে পারি। এবারে এক্সাম্পলে আসি। বিজনেসে আমরা কি চাচ্ছি? 1 লাখ টাকা প্রফিট চাচ্ছি। In the next year we are expecting 1 lakh টাকা প্রফিট in our business. এখন ওই ডেফিনিশন অনুযায়ী যদি বলি আদার দ্যান দা এক্সপেক্টেড অন, মানে কি এটা যদি না হয়, এটা না হওয়ার যে চান্স সেটাই হলো রিস্ক। কিন্তু না হওয়ার চান্স দুই রকম, মানে ডেভিয়েশন পজিটিভলি হতে পারে, তার মানে 1,20,000 পেয়ে গেছি, নেগেটিভলি হতে পারে মানে 90,000 পেয়েছি। তার মানে উই আর এক্সপেক্টিং 1 লাখ টাকা প্রফিট ইন দ্য নেক্সট ইয়ার, অ্যান্ড আফটার 1 year প্র্যাকটিক্যালি উই আর গেটিং 1,20,000, তার মানে বেশি পেয়েছি। অর উই আর গেটিং 90,000, তার মানে কম পেয়েছি। So there is deviation from the expectation, and the chance of deviating, the chance of uncertainty of occurrence or deviation from the expected on, this is called risk. কথা বুঝছো? আমরা বাইরে গেলাম ঘুরতে, এক্সপেকটেশন কি? ঘুরে ফিরে সুন্দর মতো সুস্থ শরীরে বাসায় আসবো, এটা হলো এক্সপেক্টেড অন। ডেভিয়েশন কি হতে পারে? ডেভিয়েশন হতে পারে আর বাসায় আসতে পারলাম না, হসপিটালে চলে গেলাম। তার মানে কি এক্সপেকটেশন ছিল বাসায় এসে সুস্থ শরীরে এসে নাস্তা করব, সেটা করা হলো না, হসপিটালে চলে গেল। তার মানে কি যা চেয়েছি তা কি হয়েছে? হয়নি। জি স্যার। আবার আশা ছিল বাইরে যাব ঘুরতে, গেলাম ঘুরতে, যে লোকাল বাসে করে আবার বাসায় আসবো 5 টাকা দিয়ে, আশা ছিল। অন দা ওয়েতে ফ্রেন্ডের সাথে দেখা, বাইকে যাচ্ছে, বললো দোস্ত উঠো তোমাকে আগাই দেই, তোমাকে বাইকে করে বাসার সামনে ড্রপ করে গেল। তোমার পজিটিভ ডিভিয়েশন। লোকাল বাসে আসার কথা ছিল, বাইকে করে বাসার সামনে দিয়ে গেল, এটা কি পজিটিভ ডেভিয়েশন? তো এরকম পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন, হোয়াট এভার দ্য ডেভিয়েশন ইজ, if there is deviation from the expectation, that is called risk. মনে থাকবে সবার? জি স্যার। এন্ড স্যার একটা কথা স্যার, যদি পজিটিভ ডেভিয়েশন হয় তাহলে রিস্কটা কিভাবে আমরা কাউন্ট করব? এটা কিভাবে আমরা বলবো এটা রিস্কে ফালাবো স্যার? কারণটা কি? ডেভিয়েশনটা যদি পজিটিভ হয়ে থাকে, যেমন টাকাটা আমার যতটুকু আমি পাইছি, প্রত্যাশা করছি বিনিয়োগ করে 10,000 টাকা, কিন্তু আমার প্রত্যাশা অনুযায়ী উঠে আসছে 11,000 টাকা। মানে স্যার ডেভিয়েশনটা পজিটিভ ডেভিয়েশন, আমি এটা এটা মানে এটা কেন স্যার রিস্কের ভিতর ফালাবো কেন? আমারটা কেন তো আগে বুঝতে পজিটিভ হবে। নেগেটিভ হবে সেটা? না স্যার, এখানে প্রথম কথা হলো স্যার আমরা রিস্ক হিসাবে ধরবো কেন স্যার? রিস্ক, রিস্ক হিসাবে কেন ধরবো সেটা? হ্যাঁ এনে তো আমি তো টাকা তো পেয়ে গেছি, এর ভিতর তো আমার আর রিস্ক নেই। 11,000 ওটা টাকা তো যেহেতু আমি ওটা তো পাওয়ার পরে তুমি বুঝলে, কিন্তু আমরা যখন রিস্ক ক্যালকুলেট করি কখন? ঘটনা ঘটার আগে। আগে, আমরা রিস্ক ক্যালকুলেট করি কখন? ঘটনা ঘটে গেলে তো ঘটে গেছে, এখন আবার মানে ভালো হোক খারাপ হোক তাহলে তো ঘটে গেছে। আর রিস্ক এগুলি আমরা ক্যালকুলেট করি কখন? ঘটার আগে। ফলাফল তো তার মানে যখন ঘটে না তখন তো আমরা শিওর না, দেয়ার ইজ আনসার্টেনটি। আর এ কারণেই তো আনসার্টেনটি আমরা রিস্ক ক্যালকুলেট করব বা রিস্ক নিয়ে ফোরকাস্ট করব। কিন্তু তুমি যেটা বললে যে পজিটিভ ঘটে গেছে, আর রিস্ক নিয়ে যখন আমরা প্ল্যান করছি তখন তো আমরা জানি না কি হবে, ঘটে যাওয়ার পরে তো ঘটেই গেছে। ইউ গট দি পয়েন্ট? ঘটে যাওয়ার পরে, ঘটে যাওয়ার পরে ওটা রিস্ক হিসাবে কাউন্ট থাকবে না। যে জিনিসটা ঘটে যাবে ওটা রিস্ক আর ধরা হবে না, ওটা ঘটেই গেছে, ওটা ফলাফল। ওটা তো ফলাফল, আউটকাম, ওটা হলো তাহলে স্যার আউটকাম। আমরা তাহলে স্যার আমরা বাদ দিই না স্যার প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফল এই যে যেটা বাদটা বাদ দেয়। দেই, এই যেটা হ্যাঁ, এই বাদ প্রকৃত দেই, ফলটা পাই করি। যেটা বাদ দেই সেটা তো আমরা কি করি, মানে ঘটার আগে।
তাহলে স্যার প্রকৃত ফলাফলটা কি আমরা আগে থেকে স্যার ইয়া করা, মানে মানে অনুমান করা? সবই অনুমান। মনে করো আমরা বিজনেসের রিস্ক ক্যালকুলেট করব, তাহলে আমরা এখানে কি বললাম যে এক্সপেক্টেড, আর একটা প্র্যাকটিক্যালি হওয়ার আগে তো এটা কখনো রিয়েলটা আমরা পাবো না। না। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা একটা অ্যাভারেজ ধরব। অ্যাভারেজটা হলো এক্সপেক্টেড। এখন এইটা হলো অ্যাভারেজ ধরে এটাকে বললাম এক্সপেক্টেড, তুমি যেটাকে বলছো কি প্রত্যাশিত। আর এই অ্যাভারেজটা আমরা পাবো না, এর চান্স হলো কত পার্সেন্ট ডেভিয়েট করতে পারে পজিটিভলি, কত পার্সেন্ট ডেভিয়েট করতে পারে নেগেটিভলি, এটাই হতে পারে কত পার্সেন্ট, সেগুলিকে আমরা সব প্রবাবিলিটি ধরে তারপরে আমরা ওই সিস্টেমেটিক ওয়েতে ক্যালকুলেট করে বের করি। কিন্তু এটা তো এখনো হয়নি, সবই হলো অ্যাজাম্পশনের উপর। হলে তো তখন আর ক্যালকুলেট করার দরকার কি, তখন তো হয়েই গেল। রিস্ক ক্যালকুলেট তো মানুষ আগে করে, আর যখন ঘটে যায়, এখন আমরা অসুস্থ হব কিনা এর জন্য অনেক প্ল্যান করি, অসুস্থ যাতে না হই ভ্যাকসিন নেই, ওষুধ খাই, কত কিছু করি। আর যে অসুস্থ হয়ে গেল ওর আর ভয় কি, হুম। মানে ও তো হ্যাঁ, জি। অসুস্থই হয়ে গেছে, ওর তো এখন হসপিটালেই থাকতে হবে, ওর তো আর এত প্ল্যান করার দরকার নেই। ওর তো হয়ে গেছে, এখন এখান থেকে বের হওয়ার উপায় কি সে চিন্তা করবে। আর যার হয়নি সেই তো বিভিন্ন ধরনের রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করবে। গট দি পয়েন্ট? জি স্যার। তাহলে সবগুলোই হলো এক্সপেক্টেড, তোমার কথার মূল থিম হলো এখানে এখনো ঘটে নাই। কথা বুঝছো? জি স্যার, আমি স্যার ইয়া করে ফেলেছিলাম, আমি দুইটার মধ্যে ওই মিলাই ফেলাইছি যে এটা প্রত্যাশিত নাকি প্রকৃত। আমি ভাবছিলাম আসল যে প্রত্যাশিত রেজাল্টটা পাই প্রকৃত, মানে আসল যে রেজাল্টটা পাই প্রকৃত। এক্সপেক্টেড, তুমি কি বলতে হ্যাঁ, চাচ্ছ এক্সপেক্টেড? হ্যাঁ, মানে আমি বলতেছিলাম কি, এটা আমি না ক্লাস 9-10 পড়ে আসলাম এরকম, যে আমরা ঝুঁকি বলতে কি এটা বুঝি, ঝুঁকিতে প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফলকে যেটা মাইনাস করে যে ফিগারটা পাই ওইটা হলো একটা ঝুঁকি। এখন স্যার প্রকৃত ফলাফল যেটা, এটা যদি আমি পেয়ে যাই তাহলে তো আপনি বললেন এটা, মানে আমরা আগে থেকেই ইয়া করি স্যার, প্রেডিক্ট করে নেই, মানে অনুমান করে নেই, অনুমান করে ধরে তারপর ওইটা ওই প্রত্যাশিত থেকে বাদ দিই, এক্সপেক্টেড ইয়া থেকে বাদ দিই। আমি এটা জানতাম না, আমি জানতাম কি প্রকৃত ফলাফল না, থেকে যেটা পাই সেটা বাদ দিই। এইখানে তুমি এই যে বাদ দিচ্ছ কোনটা থেকে কোনটা, তুমি যে বাদ দেওয়ার বিষয়টা বললে, কি থেকে কি বাদ দিচ্ছ আবার বলো। স্যার প্রকৃত থেকে প্রত্যাশিত, যেমন আমি যদি এই যে আমার ইয়াটা অনুযায়ী ধরি, আমি আগে যেমন ইংলিশ বইটা ইংলিশ টার্মে বলো। স্যার অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু তুমি কই পাবে? অ্যাকচুয়াল তো ঘটার পরে পাবে। কিন্তু স্যার এখানে একটা, আপনি যদি একটা গল্পটা যদি টান দিয়ে আপনার গল্পটা অনুযায়ী স্যার, আপনি তখন বলছিলেন কি আপনি আহ আপনি ধরছিলেন যে অ্যাজিউম করছিলেন যে আপনি বাসে যাবেন 5 টাকা দিয়ে, কিন্তু তা আপনি তো স্যার হুন্ডা দিয়ে চলে আসছেন, এই হিসাবে স্যার একটা অ্যাকচুয়াল ঘটনা হয়ে গেছে না স্যার? এই তো এটাও তো একটা মানে অ্যাজাম্পশন। এখন এটাও তো অ্যাজাম্পশনের মধ্যে, যে আমি বললাম যে তুমি বাসে গিয়ে লোকাল বাসে আসবে, কিন্তু দেখা গেল কি হয়েছে যে তোমার ফ্রেন্ড দিয়ে গেছে, তাহলে ফ্রেন্ড যদি দিয়ে যায় এটা হবে অ্যাকচুয়াল। তো জি এটা স্যার, এটা তো আসলে এটাও তো অ্যাজাম্পশনের মধ্যে, প্রিডিকশনের মধ্যে। আমি স্যার এই জিনিসটা বুঝতে পারিনি, যেটা অ্যাকচুয়াল ধরবো নাকি প্রেডিকশন করবো, এই জিনিসটা হ্যাঁ, আমি এটাও মানে প্রিডিকশনের মধ্যে। তো তুমি এটা যেটা কি? মানে ম্যাথমেটিক্যাল টার্মে যেটা বলেছো সেটা হলো অ্যাভারেজ। অ্যাভারেজ হলো এক্সপেক্টেড। এই অ্যাভারেজ থেকে বাদ দিতে হবে। বাদ দিতে হবে কোনটা? ডিফারেন্ট সিচুয়েশনের যেটা, মনে করো তুমি অ্যাভারেজ ধরেছো, এখন অ্যাভারেজ কিভাবে ধরবে? অ্যাভারেজ ধরবে তো কি হতে পারে এইসব ক্যালকুলেট করবে। আর যেগুলি বাদ দিবে সেগুলি হলো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, বিভিন্ন সিচুয়েশন। এই সিচুয়েশনগুলি ধরে সেটা তখন বাদ দিয়ে তুমি এটা বের করবে, বের করে যেটা হবে সেটা কি হবে, সেটাও সবই তো প্রবাবিলিটি মানে ইসের মধ্যে, অ্যাজাম্পশনের মধ্যে, এখনো তো ঘটে নাই। না স্যার। আর ওই যেটা এরকমের ঘটতে পারে সেটাও তো আবার ধরে নিয়েছি আমরা। হ্যাঁ, হ্যাঁ। তুমি
যে প্রশ্নটা তুলেছ সেইটা হলো একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আছে রিস্কের। সেই রিস্কের ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট হলো যে আসলে রিস্ক কখনো মেজার করা যায় না, এটা হলো ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট। কারণ ফিউচার ইজ আনসার্টেন, সেটা আমরা কিভাবে বুঝবো? তুমি বুঝবো তো ধরে নিতে হবে, সেটা ধরে নিয়েছো, এটা যে আবার হবে সেটা কেমনি বুঝলে? তার মানে এটা সবই গ্যারান্টি। সবই ধরে নিতে হয় এখানে। আর সবই ধরে নিয়েই তুমি এখানে অ্যাকচুয়ালটাও ধরতেছো, আবার ডেভিয়েট করতেছি সেটাও ধরতেছো। তো ধরে নিয়ে তারপরে তুমি আবার ক্যালকুলেট করতেছো। এই জন্য ফিলোসফিক্যাল অ্যাসপেক্টে রিস্ক ক্যান নট বি মেজার্ড। কিন্তু বিজনেসের যেহেতু হিসাব নিকাশ ডিসিশন নিতে হয়, এই জন্য এটা একটা সিস্টেম বের করা হয়েছে যে যেহেতু ডেভিয়েশন, স্ট্যাটিস্টিক্স এর একটা টুলস আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েবিলিটি। সো এটা দিয়ে আমরা বের করতে পারি, কারণ স্ট্যাটিস্টিক্স এর ওই টুলস দিয়েও আমরা ভ্যারিয়েবিলিটি মেজার করি, মানে অ্যাভারেজ থেকে ডেভিয়েশন কত পার্সেন্ট এটা মেজার করি। আর রিস্কের সাথে ওই স্ট্যাটের ওই টুলসটা কম্পেয়ার করা যায়, কারণ এখানেও আমরা একটা চাই, এটা হলো অ্যাভারেজ, এটা না হতে পারে কম বেশি, সেটা হলো ডেভিয়েশন। তো এর সাথে কম্পেয়ার করে ওই স্ট্যাটের টুলটাকে অ্যাপ্লাই করা হয়েছে এই রিস্ক মেজার করার জন্য, বা রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন, এগুলি মেজার করার জন্য। কিন্তু এগুলি কখনো অ্যাকুরেট না। পাবো না। জি স্যার, এটা এই আমার এতদিন ভুল একটা ধারণা ছিল। মানে এটা নিয়ে আলোচনা হয় নাই মানে এত বড় ভাবে। কারণ অ্যাকুরেট তো ঘটনা ঘটার আগে তো অ্যাকুরেট কিভাবে হবে? জি স্যার। ঘটনা ঘটার আগে হবে? না স্যার। আমরা বললাম বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, 50-50 চান্স, এই যে বললাম। এখন হওয়ার চান্স 50% ধরলাম, না হওয়ার চান্স 50% ধরলাম, টোটাল প্রবাবিলিটি 1, 0.5 আচ্ছা, এখন দিনটা শেষ হবে তারপরেই না ইয়া হবে যে আসলে কি হয়েছে, রেজাল্টটা কি, ফলাফলটা পাওয়া এটা যাবে। ফলাফল কি হয়েছে। কিন্তু আমরা যেহেতু আগে থেকে এগুলি প্রেডিক্ট করি, ক্যালকুলেট করি, সবকিছু আগে হয়, এখানে সবকিছু মানে প্রেডিকশনের উপরেই থাকে। তাহলে যেহেতু এই প্রসঙ্গেই আসলো, আমরা এক্সপেক্টেড রিটার্ন প্রসঙ্গ যেহেতু আসলে রিটার্নটা শেষ করে যাই আমরা। তো এই রিটার্ন ক রকমের হতে পারে? একটা হলো এক্সপেক্টেড রিটার্ন, আর একটা হলো মানে অ্যাকচুয়াল রিটার্ন। তার মানে হোয়াট ইজ গোয়িং টু বি প্র্যাকটিক্যালি, দ্যাট ইজ অ্যাকচুয়াল, and what is our expectation, that is expected return. জেনে স্যার, এক্সপেক্টেড রিটার্ন আর এই অ্যাকচুয়াল রিটার্ন যখন জিরো হবে তখন রিস্ক এর মান জিরো, এর কোনো রিস্ক নাই। হুম, তখন তো ঘটনা সেমটাই ঘটে গেল, যা চেয়েছি তাই ঘটে গেছে, পেয়েছি। তাই পেয়েছি। হুম, কিন্তু এটা না হওয়ার আগে তো আর আমরা এটা এক্সাক্ট অ্যাকুরেট বলতে পারবো না। তাহলে যা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন অনুযায়ী আমরা কি করি, ক্যালকুলেশনের উপরে বেস করে ডিসিশন নেই। কিন্তু আমরা ক্যালকুলেট করে বললাম যে রিস্ক হলো 20%, প্র্যাকটিক্যালি যখন হবে তখন কি 20%ই থাকবে? না, থাকবে না। যদি হয়ে থাকে তাহলে হবে। 20% কখনো হতে পারে কাকতালীয় হবে, কিন্তু 20%ই হবে নট শিওর। এটা আমরা হ্যাঁ, আগে বৃষ্টির মতো থেকে, স্যার। হ্যাঁ, আগে আগে একটা অ্যাজাম্পশন করে নিলাম। কিন্তু প্র্যাকটিক্যালি হতে পারে 20% আগে ক্যালকুলেট করে বের করেছি, প্র্যাকটিক্যালি 30%ও হতে পারে, 10%ও হতে পারে। এটা তো ঘটনা ঘটার পরে বোঝা যাবে। কিন্তু তাহলে আমরা এটা কেন বের করতেছি, বের করে যাচ্ছি এই কারণে যে যাতে আমরা ডিসিশনটা নিতে পারি, যে রিস্ক সম্পর্কে একটা সামনে আগায় আইডিয়া যেতে পারে। আইডিয়া পেতে পারি, যে আমরা কি পরিমাণ রিস্ক হতে পারে সেটা আগে থেকে বুঝতে পারি, এর জন্য আর কি। তাহলে আমরা রিটার্ন সম্পর্কে যেটি পেলাম, তো এই এক্সপেক্টেড রিটার্ন আমরা কিভাবে বের করতে পারি? এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করার জন্য আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জানতে হবে। মানে আমরা ধরলাম যে 10% রিটার্ন আমি পাবো বিজনেস থেকে। এখন এটা যে ধরলাম, তো এটা তো আমাদের একটা এক্সপেকটেশন, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হবে কিনা উই আর নট শিওর। তাহলে এই জন্য আমাদের
এটা পাওয়ার চান্স কতটুকু এটা আগে থেকে অ্যাসাইন করতে হবে, যে 10% আমি ধরে নিলাম যে পেতে পারি, আসলে যে পাবো কিনা এটা কতটুকু চান্স। আচ্ছা, 10%-এর বেশিও ডেভিয়েশন হতে পারে, আবার কম হতে পারে। তো 10 থেকে 12 হতে পারে। তো 12 হতে পারে এরকম চান্স কত, আমরা বললাম যে এরকমের চান্স 50%। আচ্ছা, তাহলে 10 এর চেয়ে কম হতে পারে এরকমের চান্স 20%। আর 10ই হতে পারে এরকমের চান্স 30%। তাহলে টোটাল প্রবাবিলিটি 1। তখন এরকম অ্যাসাইন করে, এখন এইটা যে 30%, 20%, 50% ধরলাম, এটাও কিন্তু আবার ধরলাম, এরকম তো অ্যাকুরেট বা ফিক্সড কোনো নিয়ম নেই, বুঝছো? তাহলে আমরা যা এক্সপেক্ট করলাম সেটা এর চেয়ে বেশি পাবো কম পাবো, এর চান্স যে আগে থেকে অ্যাসাইন করব সেটাও আবার প্রেডিকশন। মানে কেউ যদি বলে যে আমি প্রেডিকশন 30% কেন করলাম, 35 করলে সমস্যা কি ছিল? না, সমস্যা ছিল না, এটাও একটা প্রেডিকশন। তার মানে এর অ্যাকুরেসি বলতে এখানে there is no 100% accuracy. You got the point? জি স্যার। কিন্তু ইট ইজ বেসড অন জাস্টিফিকেশন। এটা জাস্টিফাই হতে হবে। তুমি যদি ধরো এমন কিছু ধরো যেটা সম্ভব না, এরকম কিছু তার ধরা যাবে না। আমরা ধরতে পারি যে কোনো কিছুই, কিন্তু আবার এমন কিছু ধরবে না যেটা অসম্ভব। আমরা আমরা বললাম যে 10% প্রফিট হতে পারে, এখন বললাম যে না, আমরা বেশি হলে 100% হতে পারে, এরকম ধরবো না। মানে ইকোনমির অবস্থা এমন হয়ে যেতে পারে না কখনো যে 10% বেড়ে 100% হয়ে যায়। 10% বেড়ে 15 হতে পারে, 12 হতে পারে, 18 হতে পারে। এটা ডিপেন্ড করবে ইকোনমির কন্ডিশনের উপর। আবার ইকোনমির কন্ডিশন যদি খারাপ হয়, তাহলে 10% কমে কত পার্সেন্ট হতে পারে, 5% হবে, 2% হবে, বা খুবই খারাপ হলে 0% হবে, হতে পারে। তো এটা সবকিছুই ধরা। এখন সিচুয়েশন তো 3 রকম, যে ভালো হতে পারে, খারাপ হতে পারে, আর নো চেঞ্জ। তার মানে আমরা যখন অ্যাজাম্পশন ধরবো তখন 3 রকমের ধরবো। কি কি? যে এখন যে অবস্থা আছে এটা ভালো হতে পারে, আর একটা হলো এখন যে অবস্থা আছে এর চেয়ে খারাপ হতে পারে, আর একটি হলো হচ্ছে এখন যে অবস্থা সেটাই কন্টিনিউ করবে বা সাস্টেইন করবে, নো চেঞ্জ। কথা বুঝছো? জি স্যার। তাহলে প্রবাবিলিটি আমরা যখন এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করব, আমরা এখন যেটা ধরলাম যে কত পার্সেন্ট হতে পারে, আচ্ছা ধরলাম 10%। তাহলে সিচুয়েশন 3 রকমের হতে পারে, এর চেয়ে বেশি হতে পারে, এর চেয়ে কম হতে পারে, এর চেয়ে কি এটাও হতে পারে, একই রকম হতে পারে। একই রকম। তাহলে এখন এখন প্রশ্ন আসবে, তো এর চেয়ে বেশি হতে পারে এরকমের চান্স কতটুকু? তো এটা আমরা হিসাব নিকাশ করে, মানে জাস্টিফাই করে, সবকিছুর খোঁজ খবর নিয়ে, এনভায়রনমেন্ট, ইকোনমি, ডেটা, হিস্ট্রিক্যাল রেকর্ড, সবকিছু আমরা চিন্তা ভাবনা করে বললাম আচ্ছা বেশি হতে পারে এরকমের চান্স 30%, কম হতে পারে এরকমের চান্স 40%, আর একই রকম থাকতে পারে এরকমের চান্স 30%। তাহলে 30, 40, 30 টোটাল কত? 100% হলো। হ্যাঁ, হ্যাঁ, এখন probability। এখন তুমি যদি যুক্তি দাও আমরা 30% না ধরে আরো 5% বাড়িয়ে ধরতে পারি, হ্যাঁ পারো। ওইটা 5% কমিয়ে ধরতে পারি, হ্যাঁ পারো। তো এটা এক একজন যখন এই এনভায়রনমেন্টকে জাস্টিফাই করে এটা অ্যাসাইন করবে, তখন এটা কম বেশি ধরতে পারো তুমি। তার মানে এটা কোনো ফিক্সড নিয়মের মধ্যে পড়ে না। তো এখন আমরা এটাকে ধরলাম 30, 40, 30 ধরে, তারপরে এটাকে অ্যাভারেজ বের করে যে রিটার্নটি পেলাম, এটা হলো অ্যাভারেজ রিটার্ন বা এক্সপেক্টেড রিটার্ন। বুঝছো? হুম, এই বুঝছো কি? হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এখানে তাহলে আমাদের তিনটা ভ্যালুর উপরে মান বের করতে হবে। একটা পজিটিভ হইতে পারে, একটা নেগেটিভ হইতে হবে, আর একটা হলো কন্টিনিউ, যে সাস্টেন যেটা আছে সেটার উপরেই মানটা থাকতে পারে। হুম, এই তিনটা যোগ করার পরে আমরা যেটা পাবো সেটা হলো স্যার এক্সপেক্টেড রিটার্ন স্যার। জি, এখন স্যার যদি আমার যে যেটার পার্সেন্ট আমাদের বেশি আসবে স্যার, মনে করেন স্যার আমার পজিটিভ আসবে বেশি, তাহলে স্যার এক্সপেক্টেড রিটার্ন কি পজিটিভের ইয়াটা বেশি থাকবে স্যার? পজিটিভ ডেভিয়েশনের এখন দিকে বেশি থাকবে স্যার?
তখন আমরা তো তিনটাকে অ্যাডজাস্ট করি, তো আমরা অ্যাভারেজটা বা এক্সপেক্টেডটা বের করি, তখন তো দেখা যাবে যে পজিটিভ দিকেই যাবে। 10, 10-এর বেশি হয়ে যাবে, তখন 12 হতে পারে, 13 হতে পারে। কিন্তু এখানে অ্যাকচুয়ালটা কি? অ্যাকচুয়ালটা তো ঘটার আগে আমরা পাবো না, পাবো না। কিন্তু অ্যাকচুয়ালটা আর এই এক্সপেক্টেডটা, এটা যদি এক হয়ে যায় তখন তো চাওয়া আর পাওয়া মিলে গেল। জিরো। জি, তখন তো চাওয়া পাওয়া মিলে গেল। কিন্তু সেই রকমের আইডিয়াল সিনারিও, এটা মানে খুবই রেয়ার কেস। একটু ওকে, আসসালামু আলাইকুম। বুঝছো কি? সবাই কি শুনতে পাচ্ছ? স্যার অ্যাকচুয়াল রিটার্নটা বলছেন? অ্যাকচুয়াল হোয়াট প্র্যাকটিক্যালি অকার, এটা তো ঘটার পরে আমরা অ্যাকচুয়ালটা পাবো, এর আগে তো আর পাবো না। রিস্ক যখন মেজার করি তখন আমরা কিসের উপরে বেস করি? এক্সপেক্টেড এর সাথে কম্পেয়ার করি কি কি হতে পারে। এখন কি কি হতে পারে, যেটা হবে সেটাই তো ঘটার পরে হবে অ্যাকচুয়াল। আর ঘটার আগে তো আর আমরা অ্যাকচুয়াল বলবো না, আগে বলবো এটা হতে পারে। তাহলে হতে পারে কি? এক্সপেক্ট পজিটিভও করব। হতে পারে, নেগেটিভও হতে পারে, যা আছে তাইও হতে পারে। জি। তখন সেটা আমরা ক্যালকুলেট করে অ্যাভারেজটা আমরা বের করি। আর অ্যাকচুয়ালি যখন হয়ে যাবে তখন তো এটা আমরা অ্যাকচুয়ালটা পাবো, তার আগে তো আর ঘটার আগে এটা আমরা পাবো না। এবার কি বুঝছো? স্যার বুঝতে পারছি। তাহলে এক্সপেক্টেড রিটার্নটা আমরা কিভাবে বের করি? যেটা হলো অ্যাভারেজ। অ্যাভারেজ বলতে এখানে আমরা প্রবাবিলিটি অ্যাসাইন করে তারপরে বের করি, সেটাই হলো এক্সপেক্টেড ভ্যালু। বইয়ের 309 নাম্বার পেজ দেখো। The rate of return expected to be realized from an investment, that is called expected return. Expected to be realized মানে এইটাই হবে, সেটা আমরা আগে প্রেডিক্ট করি, সেটাই এই রেটটাকেই বলা হয় এক্সপেক্টেড রিটার্ন। এটা আমরা সিম্বলিক্যালি আর উপরে একটা বার দেই, এটাকে ইন্ডিকেট করা হয় এভাবে, আর বার দিয়ে। বুঝছো? জি স্যার। তাহলে আমরা রিটার্ন জানলাম, এবারে রিস্কের টাইপস গুলি দেখি। রিস্ক তো অলরেডি বলেছি, ডেভিয়েশন ফ্রম দ্য এক্সপেকটেশন। এটা যাদের বই আছে সামনে পেজ নাম্বার দেখো, সবগুলি একসাথে আছে 339, এই পেজে সবগুলি রিস্ক একসাথে দেওয়া আছে। পেয়েছো কিনা দেখো। পেজ নাম্বার 339। জি স্যার পাইছি। হুম, 3 প্রকার রিস্ক: কি কি? সিস্টেমেটিক রিস্ক, আনসিস্টেমেটিক রিস্ক, কম্বাইন্ড রিস্ক। আচ্ছা, মূলত দুই ধরনের আর কি, একটা হলো সিস্টেমেটিক আর একটা হলো আনসিস্টেমেটিক। সিস্টেমেটিক যেটা হলো নন ডাইভার্সিফাইয়েবল, মানে যেটা মিনিমাইজ করা যাবে না, যেটা অ্যাভয়েড করা যাবে না, সেটি হলো কি? সিস্টেমেটিক। সিস্টেমেটিক। মানে যেটা থাকবে আমরা এটা থেকে বাঁচতে পারবো না, হয়তো কমানোর চেষ্টা করতে পারি কিন্তু এটা থাকবেই আমাদের আয়ত্তের বাইরে, সেটি হলো সিস্টেমেটিক কথা রিস্ক। মনে পড়ছে। আর যেমন যেটি স্যার আমাদের হরতাল স্যার, হ্যাঁ, পলিটিক্যাল বাংলাদেশের রিস্ক। হরতাল। পলিটিক্যাল রিস্ক, জি। তারপরে আনসিস্টেমেটিক হলো যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, আমাদের আয়ত্তের মধ্যে আছে। ইফ উই ট্রাই উই ক্যান মেক ইট জিরো, এটাকে একবারে মিনিমাইজ করে ফেলতে পারি, অ্যাভয়েড করতে পারি। যেমনি এক্সাম্পল কি বলতে পারি?
যে যেমন তুমি স্যার যদি স্ট্রাইক স্যার, এই মজুর শ্রমিকদের এই স্ট্রাইক করা, শ্রমিকরা স্ট্রাইক করা, বেতন দেওয়ার পর রিমুনারেশনের স্যালারি। তুমি যদি বাসায় বসে থাকো, বাইরে না বেরোও, তাহলে তো তোমার ঠান্ডা লাগবে না? লাগবে। না। কিন্তু বাইরে ঠান্ডা বাতাসে ঘুরলে দেয়ার ইজ রিস্ক, ঠান্ডা লাগতে পারে। তাহলে এই রিস্কটাকে মিনিমাইজ করা যায় বা অ্যাভয়েড করা যায় কিভাবে? যে দরজা জানালা বন্ধ করে বাসায় থাকলাম গরম কাপড় পরে, তাহলে তো ঠান্ডা লাগবে না, এটাই স্বাভাবিক। তো এটা আমার আয়ত্তের মধ্যে আছে। তো আবার এত কিছু মেকানিজমের পরেও অনেকে আবার অসুস্থ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, অ্যাজমার সমস্যা যাদের আছে। তার মানে কি? তার মানে সে তো আর কন্ট্রোল করতে পারলো না। কারণ কি? বিকজ অফ সিস্টেমেটিক। ওর তো জিনগত সমস্যা আছে, এই জন্য ওটা সিস্টেমেটিক। মানে যেগুলি আমরা অ্যাভয়েড করতে পারি সেগুলি হলো আনসিস্টেমেটিক, আর যেগুলি অ্যাভয়েড করতে পারি না সেগুলি হলো সিস্টেমেটিক। বুঝছো? জি স্যার, বুঝছি। তাহলে এবারে বিজনেসের ভাষায় বললে এখানে সিস্টেমেটিক রিস্ক কয়েক প্রকারের, 6 ক্যাটাগরি রয়েছে এখানে। দেখো, একটা হলো ইন্টারেস্ট রেট রিস্ক, ইনফ্লেশন রিস্ক, ম্যাচুরিটি রিস্ক, লিকুইডিটি রিস্ক, এক্সচেঞ্জ রেট রিস্ক অ্যান্ড পলিটিক্যাল রিস্ক। এই যে 6টি রিস্কের কথা বললাম, এগুলি বইয়ে দেখবে যে সামনে আবার ডিটেল লেখা আছে শর্ট করে। এই রিস্কগুলি হলো সিস্টেমেটিক রিস্কের এক্সাম্পল, বিকজ উই ক্যান নট মিনিমাইজ আর উই ক্যান নট অ্যাভয়েড। এগুলিকে অ্যাভয়েড করার উপায় নাই, কারণ মার্কেটে ইন্টারেস্ট রেট বাড়লে তোমাকে বেশি রেটেই লোন নিতে হবে, তুমি তো চাইলেই কমাতে পারবে না। ইট ইজ নট উইদিন ইয়োর স্কোপ, তোমার এরিয়ার মধ্যে না। So it is the government or the Bangladesh Bank who is determining the interest rate. So it is beyond your control. So this is the example of systematic risk. And a political situation, what will be in future, we are not sure. বাংলাদেশে পলিটিক্যাল টার্মোইল হবে কিনা, স্টেবল থাকবে কিনা, নাকি কোনো ধরনের সমস্যা তৈরি হবে, এটাই তো তুমি আমি চাইলেই হবে না। তো বিজনেস এ কারণে অ্যাফেক্টেড হতে পারে যদি পলিটিক্যাল রিস্ক অ্যারাইজ করে, কিন্তু সেটিও আমাদের আয়ত্তের বাইরে। এ কারণে এটিও এক্সাম্পল অফ সিস্টেমেটিক রিস্ক। ইনফ্লেশন, জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, এটি তো তুমি আমি চাইলে কমবে না। তো এরকমের এই 6টি ক্যাটাগরির রিস্ককে আমরা এক কথায় বললাম সিস্টেমেটিক রিস্ক। আর আনসিস্টেমেটিকের মধ্যে আমরা এখানে তিনটি রিস্কের নাম উল্লেখ করা আছে। একটি হলো বিজনেস রিস্ক, একটি হলো ফাইন্যান্সিয়াল রিস্ক, আর একটি হলো ডিফল্ট রিস্ক। এগুলিকে আমরা অ্যাভয়েড করতে পারি কিভাবে? বিজনেস রিস্ক, তুমি যদি বিজনেসের যাবতীয় প্রোটেকশন নাও, ইন্স্যুরেন্স পলিসি করো যাতে লস না হয়, যাবতীয় মানে প্রোটেকশন নিয়ে বিজনেস করো, অনেস্ট লোককে তুমি ক্যাশে নিয়োগ দাও, তাহলে কি হবে? লস হবে না, এটাই স্বাভাবিক। সেকেন্ডলি ফাইন্যান্সিয়াল রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্ক রিলেটেড টু ফাইন্যান্সিং, মানে তুমি যে লোন নিয়েছো, ক্যাপিটাল কালেক্ট করেছো, সেগুলি রিলেটেড যে রিস্ক, সেটি হলো ফাইন্যান্সিয়াল রিস্ক। এটি তুমি যদি চাও এটি মিনিমাইজ করা যায়, কারণ তুমি কার কাছ থেকে লোন নিবে, যেখান থেকে তোমার ভালো মনে হয় সেখানে যাবে। তো তার মানে তোমার কন্ট্রোলের মধ্যে আছে সেটা। আবার ডিফল্ট রিস্ক, তোমার বিজনেস ডিফল্ট হওয়ার, দেউলিয়া হওয়ার বা শাটডাউনে যাওয়ার এই যে চান্স, এটিও তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো। তুমি যদি অপরের টাকার উপর ডিপেন্ডেন্ট হও, এর উপরে বিজনেস করো, তাহলে তো দেয়ার ইজ এ চান্স অফ ডিফল্ট, অফ বিং ডিফল্ট। তুমি বিজনেসে লুজার হওয়ার চান্স থাকে। তো তোমার নিজস্ব ফাইন্যান্সিং থাকবে, সেলফ ফাইন্যান্সিং, then you are taking some loans, so combinedly forming the capital you can start the business, তখন রিস্কটা মিনিমাইজ হবে। কিন্তু তুমি অপরের টাকা পুরোটা নিয়ে যদি বিজনেস করো, ডিফল্ট রিস্ক বেড়ে যাবে, সো ফেইলিয়ারও হতে পারে, বিজনেস ফেইলিয়ার। সেই কারণে দিস ইজ দ্য ডিফল্ট রিস্ক, এবং এটা তুমি চাইলেই অ্যাভয়েড করতে পারো, মিনিমাইজ করতে পারো। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ আনসিস্টেমেটিক রিস্ক। এই তিনটাকে আমরা আনসিস্টেমেটিক রিস্ক বলছি, এবং ওই 6টিকে আমরা সিস্টেমেটিক রিস্ক বলছি। বুঝছো? জি স্যার, বুঝছি। একবার স্যার একটু সবগুলো বললে একটু ভালো হতো স্যার। সবগুলি বলতে কি? মানে স্যার আপনার যে সিস্টেমেটিক স্যার যে রিস্ক আছে স্যার, এগুলা স্যার একবার একটু সিরিয়ালে বললে ভালো হতো স্যার, একটু লেখা রাখতাম। একটা হলো ইন্টারেস্ট রেট রিস্ক, নাম্বার 1-এ বলেছি ইন্টারেস্ট রেট রিস্ক। জি নাম্বার স্যার। 2 হলো ইনফ্লেশন রিস্ক। নাম্বার 3 ম্যাচুরিটি রিস্ক।
Number 4, liquidity risk. Number 5, exchange rate risk. And number 6, political risk. এই ছয়টি রিস্ক সিস্টেম সিস্টেমেটিক। স্যার সিস্টেমেটিক রিস্কের আরেকটি নাম হলো মার্কেট রিস্ক। মার্কেট রিস্ক কেন বললাম? কারণ মার্কেট তো আর আমাদের কন্ট্রোলে না, মার্কেট রিস্ক বিয়ন্ড জি আওয়ার স্যার কন্ট্রোল। এই কারণে এই সিস্টেমেটিক রিস্ককে অন্য নামে মার্কেট রিস্কও বলে। বুঝছো? জি স্যার আর আনসিস্টেমেটিক এর মধ্যে বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড ডিফল্ট রিস্ক, এই তিনটি। তো এই হলো আমাদের রিস্ক। কিভাবে ক্যালকুলেট করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ক্যালকুলেট করে, সেটি আমরা পরের ক্লাসে শিখবো, হাউ টু ক্যালকুলেট। তোমরা স্ট্যাটিস্টিক্স কি পড়েছো? জি স্যার। জি স্যার তাহলে তো পড়ারই কথা, না পড়লে তো এটা বুঝতে অসুবিধা হবে। স্ট্যাটিস্টিক্স পড়লে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে আইডিয়া আছে, তো এটা লাগবে আমাদের, যে কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে এবং এ দিয়ে কিভাবে রিস্ক মেজার করে। ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা ক্যালকুলেশনে যাব। তোমরা সবাই হাতের কাছে ক্যালকুলেটর রাখবে আগামী ক্লাসে অবশ্যই। স্যার এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য স্যার স্ট্যাটিস্টিক কোন কোন টুলস বা ফর্মুলা লাগবে স্যার? ভ্যারিয়েন্স, ভেরিয়েন্স। ভ্যারিয়েন্সটা দেখবে, জি স্যার। বা সিগমা, সিগমা একটা সিম্বল আছে, জি সিগমা, স্যার। জি সিগমার স্যার। উপরে স্কোয়ার, এটা হলো ভ্যারিয়েন্স। এই ভ্যারিয়েন্সটা কিভাবে বের করে, স্ট্যাটিস্টিক্সের ওই নিয়মটা জানতে হবে, ওইটা জানলে এটা করা যাবে। সেকেন্ড পার্টে পড়ছিলাম তো স্ট্যাটিস্টিক। জি, আর এই চ্যাপ্টারের বাকিটা তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ওগুলি আমরা করব, করলে চ্যাপ্টারটা শেষ হবে আর কি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ শেষ করব। ঠিক আছে? জি স্যার। না বুঝলে বলো, প্রশ্ন থাকলে বলো। আর ওই যাদের অ্যাসাইনমেন্টের কথা বলেছি তোমরা এনশিওর করো। স্যার রিক্সের ইয়াটা একটু দিয়ে দিছি, যার যদি কোনো প্রশ্ন থাকে স্যার এখান থেকে দেখে করতে হবে রিক্সের টেস্ট। ওকে, গুড, সবাই এখান থেকে দেখে নিতে পারো। এখানে টাইপস গুলি দেওয়া আছে, ডিটেলসটাও আছে, তোমরা এখান থেকে দেখে নিও। বুঝছো? তাহলে আজকে শেষ করি তাহলে, এখন তো একটু পরে আজান ওকে দিবে। স্যার আচ্ছা আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। স্যার একটু ফোন দিছি আমার গ্রুপে। ওকে ঠিক আছে।